হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আগের দিন আমরা সিএসসি আইটি স্টুডেন্টস যারা ছিল ম্যাকআউটের আন্ডারে তাদের ম্যাথামেটিক্স সাজেশান অ্যান্ড স্ট্র্যাটেজি দিয়েছিলাম। তো আজ আমরা ম্যাথামেটিক্স সাজেশান অ্যান্ড স্ট্র্যাটেজি দেব নন সিএসসি আইটি স্টুডেন্টসদের জন্য। তার আগে একটা সেম কথা বলে রাখি, যেহেতু এটা সাজেশান আর স্ট্র্যাটেজি, তাই এটাকে ফলো তো অবশ্যই করবে, কিন্তু এটা ফলো করলে তোমরা কিন্তু এটা মনে করবে যে এটা 70-তে যদি তোমাদের রিটেন যদি হয়, তো স্ট্র্যাটেজি বা সাজেশান এগুলো ফলো করে তোমরা কিন্তু 30-35 ম্যাক্সিমাম বা 40 স্কোর করতে পারো। এটা নির্ভর করে কার কতটা কমন আসে তার উপর। তো তোমরা সর্বদাই চেষ্টা করবে যে যতটা পারবে কভার করার। যারা এতদিনে ভালোভাবে টাইমটাকে ইউটিলাইজ করেছো তারা অবশ্যই পারবে। আর যারা সাজেশান, স্ট্র্যাটেজি, প্র্যাকটিস এগুলোর উপর যত বেশি করবে, যাকে কি বলবো, ভিত্তি করে এগোবে, তো তারা কিছুটা তো হলেও পিছিয়ে থাকবে। কারণ কিছুটা যতটা তুমি নিজের পড়ায় গ্যাপ রাখবে, তো সেই গ্যাপটা কভার না হলে সেখান থেকে প্রশ্ন এলে অবশ্যই সেটা তোমরা পারবে না। তো সাজেশান বা স্ট্র্যাটেজি তোমাদের দেওয়ার আগে বলে রাখি যে নন সিএসসি আইটি স্টুডেন্টসদের যে সিলেবাসটা রয়েছে সেটা অনেকটা ভাস্ট, অনেকটা বড়। এখানে তোমাদের 3খানা পোর্শন রয়েছে। একটা রয়েছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ইন্টিগ্রেশন, এর মধ্যে তোমাদের পড়বে হচ্ছে ডবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, এই সমস্তগুলো যেগুলো রয়েছে সেগুলো পড়বে। আর রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর রয়েছে কমপ্লেক্স অ্যানালাইসিস। তো তোমাদের সেমিস্টার হয় 6 মাসে। তো টাইম কাঠামোর জন্য তোমরা অলরেডি বুঝতে পারছো যে তোমাদের এবারে যে পোর্শনটা রয়েছে সেটা 2.5 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো 2.5 মাসের মধ্যে কতটা কিভাবে কি করবে তোমাদের ওপর এটা একটা বিশাল চাপ। তো তোমরা চেষ্টা করবে যে অন্তত 2টো পোর্শান এবং তার মধ্যে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসটা যেন থাকে, কারণ এখান থেকে আগেরবার খুব একটা প্রশ্ন আসেনি, তো আসতে পারে। কিন্তু যে আমি বারবার বলছি 3টে পোর্শানই প্রচণ্ড ইম্পর্টেন্ট, 3টে পোর্শান থেকেই প্রশ্ন হবে, কিন্তু চেষ্টা করবে অন্তত 2টো পোর্শান ভালোভাবে করে যাওয়ার, এবং যে পোর্শানটা করবে না সেটা থেকেও অল্প বিস্তর কিছু করে যাওয়া। প্রথমটুকুন করলে বা শেষটুকুন করলে যেটুকুন করবে। ভিডিও শেষ অবধি চলবে, শেষ অবধি চলাকালীন এই ভিডিওর মাঝে আমি সাজেশানও দেবো এবং কোনটা কি ইম্পর্টেন্ট, কোনটা কি এক্সাম্পল, কোনটা কি দরকারি সেটা বলে দেবো। সুতরাং লাস্ট অবধি ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। শেয়ার করে দিও তোমাদের মতন আরও বন্ধুরা, এগুলো যারা নন সিএসসি আইটি পোর্শানে রয়েছে তারাও হয়তো এগুলো দেখলে উপকৃত হবে। তাই বন্ধুদের মধ্যে শেয়ারটাও করে দিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করি। তো তোমাদের প্রথম যে পোর্শানটা রয়েছে সেটা আছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস ইন্টিগ্রেশন। এই যে পোর্শানটা রয়েছে এখানে রয়েছে তোমাদের ডবল ট্রিপল ইন্টিগ্রাল। ডবল ট্রিপল ইন্টিগ্রালে কী লেখা আছে দেখো, ক্লিয়ার ইওর কনসেপ্ট, অর্থাৎ এখানে কনসেপ্ট ক্লিয়ার করবে। সি ইউটিউব প্লেলিস্ট, আমি এটা ইচ্ছা করেই দিয়ে রেখেছি 2-3 ভিডিওস। তো তোমরা ইউটিউবে এরকম যদি সার্চ করো যে ডবল ট্রিপল ইন্টিগ্রাল, ঠিক আছে, তো তোমার দেখবে 2টো ক্লাস বা 3টে ক্লাস এরকমের ওপর কভার করা আছে, এবং তার ওপর বইয়ে 2 থেকে 3টে অঙ্কই রয়েছে, সেইগুলো দেখবে। সি ইওর WBUT মার্ক কোশ্চেন, ঠিক আছে। তবে এই পোর্শানটা করার জন্য, ভালোভাবে আয়ত্ত আনার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হলো এইটা, রিমেম্বার ইন্টিগ্রেশন ফর্মুলাস অ্যান্ড প্র্যাকটিস কেয়ারফুলি দিস পার্ট। তোমাদের যে 11-12-এ যে ইন্টিগ্রেশন পোর্শান ছিল সেই পোর্শানটাকে ভালোভাবে রপ্ত করতে হবে, যা ফর্মুলা ছিল সব, ঠিক আছে। কারণ কোন ইন্টিগ্রেশনটা কোথায় অ্যালাউ হবে সেটা হবে। আর এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো, যেহেতু ডবল ট্রিপল ইন্টিগ্রাল, তার কি ইন্টিগ্রেশন কিন্তু অনেকবার করতে হবে। একটা ইন্টিগ্রেশন হয়ে গেলে তারপরে আর একটা ইন্টিগ্রেশন করতে হবে। ট্রিপলের ক্ষেত্রে আর একটা করতে হবে, তো কখনো 3টে, কখনো 2টো। তার ইন্টিগ্রেশন পার্টে কিন্তু বেশ রপ্ত হতে হবে। তাই লিখেছি প্র্যাকটিস কেয়ারফুলি দিস পার্ট, অর্থাৎ এই পার্টটা যখন করবে প্র্যাকটিস করবে ধীরে সুস্থে। 1-2বার করলে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই জিনিসগুলোকে দেখে নিলে মোটামুটি খুবই সোজা। ওকে। আর তোমাদের এখানে একই জিনিস আছে, সেম উইল বি অ্যাপ্লাই ফর লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, গ্রিন, স্টোকস, গাউস থিওরেম।
এগুলোর ক্ষেত্রে বলে রাখি, জিনিসটা জানলে, কি জিনিস ছোট করে জেনে নিলে, সেখান থেকে একটা দুটো অঙ্ক দেখলে এই পোর্শানটা অপেক্ষাকৃত সোজা পোর্শান। বাট গ্রিন, স্টোকস, গাউস এগুলোর জন্য তোমাদের ডবল ট্রিপল ইন্টিগ্রাল ভালো করে জানতে হবে, কারণ এর মধ্যে সেই জিনিসগুলো রয়েছে। তো একটু করে এই জিনিসগুলো, এই পোর্শানটাকে যদি কভার করার চেষ্টা করো তাহলে ভালো করে করবে। ডবল ইন্টিগ্রালের ক্ষেত্রে বলে রাখি, বইয়ের এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল 1-এ দেখবে এরকম একটা অঙ্ক আছে, 0-π/2 0-π sin x + y dx dy। তো এই অঙ্কটা করলে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, কস দিতে পারে বা অন্য কিছু দিতে পারে। প্যাটার্নটা জানা থাকলে তুমি নামিয়ে দিতে পারবে। এই এক্সাম্পল ফলো করে তোমরা দেখতে পাবে যে 6, 8, 13, 14 অর্থাৎ 1, 6, 8, 13, 14 এই যেই কটা আছে, এই কটা করলে ডবল ইন্টিগ্রালে মোটামুটি হয়ে যাবে। আর ট্রিপলের ক্ষেত্রে এইরকম একটা অঙ্ক আছে দেখবে উদাহরণে, 2-এর অঙ্ক, আর 3-এর এরকম একটা অঙ্ক আছে দেখবে 0-1 dx, এরকম এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 2-এর অঙ্কটা তোমাদের বলবে পোলারে নিয়ে যেতে, এখানে তোমাদের জ্যাকোবিয়ান লাগে, ট্রান্সফরমেশন করতে হয়, অর্থাৎ এই সিস্টেমটাকে XY সিস্টেমটাকে r θ সিস্টেমে নিয়ে যেতে হয়। তো এই পোর্শনটা এবারের জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে, কারণ আগেরবার খুব একটা প্রশ্ন আসেনি, তাই এই পোর্শন থেকে ভালো রকম প্রশ্নই আসবে আশা করতে পারি আমি। তো মনে করো 70-এর মধ্যে আমি ম্যাক্সিমাম হলেও 20 থেকে 25 নাম্বার। বাট এই পোর্শনটা অপেক্ষাকৃত একটু টাফ পোর্শন, একটু বড় পোর্শন, লেন্দি পোর্শন। তো এই জায়গাটাকে যদি করো তো ভালো করে করবে। ওকে, তো এই গেল তোমাদের হচ্ছে ডবল ট্রিপল ইন্টিগ্রাল। নেক্সট হচ্ছে যেটা আছে, এই পোর্শনটাকে ভালো করে করার চেষ্টা করবে। পরের দুটো পোর্শন আমি বলে দিচ্ছি, যেহেতু এটা সাজেশান স্ট্র্যাটেজি দিচ্ছি তাই আমি পুরোটাই কভার করব, 3টে পোর্শনই কভার করব। কিন্তু তোমাদের যাদের ধরো 3টে পোর্শনই কিছুটা হয়ে গেছে তারা প্র্যাকটিস করবে, যেগুলো হয়নি এখান থেকে দেখে নিলে কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেটা করে নেবে। আর যাদের কিছুই হয়নি, মানে ধরো খুব কম অল্প বিস্তর করেছো, 2 মাসে সময় কাটাওনি, তাদের জন্য খুব গন্ডগোল। তাদের জন্য আমি কি বলতে পারি, তাদের জন্য তোমরা মিনিমাম 2টো পোর্শন তো ঠিকমতো করে যাওয়ার চেষ্টা করো, কারণ পরীক্ষায় নাম্বারটা ম্যাটার করবে। পরবর্তীকালে ব্যাক পেয়ে গেলে আবার পরে দিতে হবে, তখন এক্সট্রা এই সাবজেক্টগুলোর সাথে আবার আর একটা সাবজেক্ট অ্যাড হবে, সুতরাং বেশ চাপে। তো কভার করার জন্য কি করবে, তো চেষ্টা করো যতটা সম্ভব যেগুলো সাজেশান ভিত্তিক দিচ্ছি সেগুলো তো করবেই, আর প্রিভিয়াস ইয়ার ফলো করতে। তো নেক্সট হচ্ছে যেটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান। ডিফারেন্সিয়াল ইকুয়েশানে দুটো পোর্শান রয়েছে, একটা আছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানে যে পোর্শানগুলো আছে এগুলো থেকে মানে এগুলোর সাজেশান হয় না ঠিক, এখান থেকে যা ইচ্ছে প্রশ্ন দিতে পারে। তো তাই জন্য আমি মানে যা ইচ্ছে মানে যা দেবে মোটামুটি উদাহরণ থেকেই দেবে। তো এক্স্যাক্ট, নন এক্স্যাক্ট ইকুয়েশান, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে কি লেখা আছে প্রিভিয়াস ইয়ার সলভ যেটা দেওয়া রয়েছে, এটা তো প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছেই ঠিকই। আর লিনিয়ার বার্নৌলি, এই যে দুটো পোর্শান 1 আর 2, এখান থেকে বইয়ের উদাহরণ এই দুটোর ক্ষেত্রে একদম, এবং এই দুটো খুবই সোজা পোর্শান। এখান থেকে মানে বইয়ের মধ্যে থেকেই প্রশ্ন দেবে, বাট এখান থেকে প্রশ্ন প্রচুর আসে, 5-10 নাম্বার তো ধরেই রাখতে পারো যদি আসে। নেক্সট তোমরা দেখবে ফার্স্ট অর্ডারের মধ্যে সলভেবল পর অনেক কিছু থাকে, পি থাকে, ওয়াই থাকে, এক্স থাকে। তো আমার মনে হয় এবছর সলভেবল পর পিটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সলভেবল পর পি এর 4খানা এক্সাম্পল আছে বইয়ে, স্পেশালি তার মধ্যে 4 নাম্বার এক্সাম্পল যেটা আছে, স্পেশালি নাম্বার 4টা খুব ইম্পর্টেন্ট। তো আর প্রিভিয়াস ইয়ার সলভ, তো প্রিভিয়াস ইয়ারে এইগুলোই আছে, আর একটা দুটো আলাদা থাকলে দেখে নেবে। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে কি সলভেবল পর পি। নেক্সট হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে ক্ল্যারটস ইকুয়েশান। ক্ল্যারটস ইকুয়েশান খুব আসার চান্স আছে এবছর। ক্ল্যারটস ইকুয়েশানে 6খানা অঙ্ক এক্সাম্পলে দাগিয়ে রেখেছি, 1, 2, 4, 5, 6, 8। 8খানা অঙ্কের মধ্যেই 6টা অঙ্ক করলেই ক্ল্যারটস ইকুয়েশান কভার, ঠিক আছে। তো এই যে এই কটা দেখালাম যে এক্স্যাক্ট, নন এক্স্যাক্ট, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, লিনিয়ার বার্নৌলি, সলভেবল ফর পি, ক্ল্যারটস ইকুয়েশান, এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানের মধ্যে পড়ে, এবং এগুলো খুব সোজা পোর্শান। এবং যারা কিছুই স্টার্ট করোনি এবং চাইছো যে কোন পোর্শানটাকে ধরবো মেন, তো আমি বলবো যে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, মানে আগের যেটা দেখালাম সেটা তো কতটা ধরবে জানি না, বাট ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাকে ধরার চেষ্টা করো, প্র্যাকটিস করার চেষ্টা করো, এখান থেকে প্রশ্ন আসবে এবার। ওকে, নেক্সট হচ্ছে এই জায়গাটা একটু লেন্দি পোর্শান, এগুলো প্র্যাকটিসের ওপর নির্ভর করবে। সিএফপিআই বের করা, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান।
সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয়, আর যেটা কমপ্লিমেন্টারি ফাংশন মানে সিএফ বের করার রুল তো একই, বাট পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন যেটা থাকে সেইটা বের করার জন্য তিনটে মেথড তোমরা জানো যে কাজে লাগে। সেই তিনটে মেথড কি? একটা হচ্ছে ডি অপারেটর, একটা হচ্ছে কচি অয়েলার, একটা হচ্ছে মেথড অফ ভ্যারিয়েশন প্যারামিটার। তো আগের বার তোমাদের মেথড অফ ভ্যারিয়েশন প্যারামিটার এসে গেছে, তাই এটা একটু লেস ইম্পর্টেন্ট আছে এবছর, কিন্তু তাও তোমাদের 2 থেকে 3টে এক্সাম্পল এখান থেকে করার চেষ্টা করবে। লেস ইম্পর্টেন্ট হলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পোর্শনের মধ্যে পড়ে। এই তিনটের মধ্যে বেশ ইম্পর্টেন্ট পোর্শন এইটাই সবচেয়ে, কিন্তু যেহেতু এটা আগের বার এসে গেছে তাই এটাকে আমি কিছুটা লেস ইম্পর্টেন্ট রেখেছি। বাকি দুটো ডি অপারেটর আর কচি অয়েলার, এইখান থেকে এবারে প্রশ্ন আসার চান্স বেশি। ডি অপারেটরের ক্ষেত্রে কি হয়, এখানে অনেকগুলো ফর্মুলাকে অ্যাপ্লাই করে করে তারপর তোমাদের করতে হয় হচ্ছে মেন ইয়েটা, তাই এখানে প্রত্যেকটা ফর্মুলার রেসপেক্টে যে একটা দুটো করে প্রবলেম আছে সেইগুলোকে করতে হবে। তাই এখানে যে বইয়ের এক্সাম্পলগুলো আছে সেগুলো করলেই মোটামুটি হয়ে যাবে, এবং প্লাস ডাব্লিউবিউটি যেগুলো মার্ক করা আছে সেইগুলো খুব ইম্পর্টেন্ট। বাট মার্কগুলো করার জন্য মার্কগুলো যেগুলো আছে দেখবে বইয়ের এক্সাম্পলেই আছে, কিন্তু এখানে কি 4-5খানা ফর্মুলার বেসিসে অঙ্কগুলো নামে, তো সেইটা ডি অপারেটর না জানলে এটা ছেড়ে দাও। কচি অয়েলার হচ্ছে ডি অপারেটর থেকেই আসে, এবং কচি অয়েলারটা কি, কচি অয়েলারে হচ্ছে মানে যে পোর্শনটা দেওয়া থাকবে কচি অয়েলারে তোমার বইয়ের যে 2 থেকে 3টে এক্সাম্পল আছে, বইয়ের দেখবে 2 থেকে 3টে এক্সাম্পলের গায়ে ডাব্লিউবিউটি ভরে ভরে মার্ক করা থাকে, ঠিক আছে? তো সেই 2 থেকে 3টে এক্সাম্পলই এখানে ইম্পর্টেন্ট। ওই 2 থেকে 3টে টাইপ দেখে নিলেই করতে পারবে, বাট কচি অয়েলার তখনই নামাতে পারবে যদি তোমরা ডি অপারেটর জানো। এটা আলাদা কিছু নয়, এখানে এক্স দিয়ে একটা কিছু রইল, সেটাকে জেডে নিয়ে গিয়ে তারপর ডি অপারেটর করে সেখানে জেডের জায়গায় লাস্টে গিয়ে এক্সের ভ্যালু পুট করতে হয়। অর্থাৎ ডি অপারেটর না জানলে কচি অয়েলার নামবে না, এবং এই দুটো এবারে যে কোনো এখান থেকে আসতে পারে। আমি তাও কচি অয়েলারকে ধরে রাখি, কারণ কচি অয়েলারের মধ্যে ডি অপারেটরটা যেহেতু থাকে তাই কচি অয়েলার থেকে আসার চান্স ভালোই রকম আছে, বেশি আছে বলতে পারো। এই দুটো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মেথড অফ ভ্যারিয়েশন প্যারামিটার যেটা আছে এখান থেকেও 2 থেকে 3টে এক্সাম্পল যদি দেখে নিতে পারো ভালো। তো এই গেল হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে বের করার নিয়ম যেটা রয়েছে সেইটা। নেক্সট তোমাদের যেটা আছে, হচ্ছে বলে রাখি অনেকগুলো আছে তোমাদের, দেখবে লেজেন্ডার পলিনোমিয়াল আছে, বেসেল আছে, পাওয়ার সিরিজ সলিউশন আছে, হ্যানাতানা অনেক আছে। তো আমার এবারে যেটা মনে হয় যে আগের বছরের প্রশ্ন দেখে বা বিগত বছরের প্রশ্নগুলো দেখে লেজেন্ডার পলিনোমিয়ালটা তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট। বাট এটা যেহেতু সাজেশান দিচ্ছি, তোমরা সাজেশান থেকে লেজেন্ডারটা করলে বেসেলটা করলে না, লেজেন্ডার বেসেল সবগুলোই ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবে এই লেজেন্ডার বেসেল এদের যে ফর্মগুলো রয়েছে সেগুলো জানার, এবং এই যে এই টাইপের যেগুলো প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস। আচ্ছা, একটা কথা বলে রাখি, আগের বছরের প্রশ্নটা দেখবে যে পোর্শনগুলো এসছে সেগুলোর গায়ে একটা করে ক্রস দিয়ে রাখবে, ওগুলোর আসা মানে লেস ইম্পর্টেন্ট ধরে রাখতে পারো, না আসার চান্স বেশি। তার আগের বছরে মানে আপ টু 2019 থেকে পেছনের দিকে যত যাবে, যেগুলো পাবে নেটে বলো বা যে কোথাও বলো, অর্গানাইজার ফলো করবে বা যে ইয়েগুলো ফলো করবে, তো প্রিভিয়াস তার আগের 4টে বছর বা 3টে বছর, এই 2 থেকে 3টে বছরের প্রশ্ন যদি খুঁজে পাও তো খুব ভালো, ঠিক আছে? কি বললাম, আগের বছরেরটা বাদ দিয়ে তার আগের 2 থেকে 3টে বছর সেই প্রশ্নগুলো একদম কভার করে ফেলার চেষ্টা করো। মানে সেই জায়গা মানে যেখানটা থেকে দেবে সেই জায়গার আশেপাশের প্রশ্নগুলো কিছুটা দেখে নাও, দেখবে পরীক্ষায় মোটামুটি ভালো নাম্বার চলে এসছে। ওই দুটো প্রশ্ন যদি 2 থেকে 3টে প্রশ্ন ভালোভাবে সলভ করে যাও, দেখবে নাম্বার উঠে এসছে মোটামুটি, এটুকুনি মানে মোটামুটি উঠে যায়, রিপিট হয় যেহেতু, ঠিক আছে? এবার রিপিট তো কিছু না কিছু তো হবেই। তো আগের বছরের ছেড়ে যদি 2-3 বছর আগের দাও, সেই 2-3 বছরের প্রশ্ন তো রিপিট হবে। তো লেজেন্ডার পলিনোমিয়ালটা আমার মনে হয় এবারে আসার চান্স বেশি। তো লেজেন্ডার পলিনোমিয়ালটা কী জিনিস, তার ফর্মটা কী দেখে নিলে ইউটিউব থেকে বা কোথা থেকে দেখে নিলে। নেক্সট হচ্ছে পিএনএক্স, এটা পি আছে, হ্যাঁ এটা আছে পি।
PNX আর QNX এই দুটো জিনিস কি এটা একটু দেখে নিলে। তারপর বইয়ের মধ্যে একটা ইন্টিগ্রেশন দেখতে পাবে এরকম যে -1 to 1 ইন্টিগ্রেশন PMX ইন্টু PNX equal to 0 if m not equal to n. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এক্সাম, খুব ইম্পর্টেন্ট এইটা। m equal to n হলে কী হয় সেটাও দেখে রাখবে। এই পোর্শনটার আশেপাশে যদি WBUT কিছু থাকে দেখে রাখবে। নেক্সট হচ্ছে লেজেন্ডার, বেসেল, এগুলোর রেকারেন্স ফর্মুলা খুব ইম্পর্টেন্ট হয়। রেকারেন্স ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট হয়, যেটা দিয়ে মেন অঙ্কগুলো নামে। তো রেকারেন্স ফর্মুলার মধ্যে বলে রাখি, এই যে দুটো ফর্মুলা আছে 2n + 1 x * pn equal to n + 1 p n + 1 প্লাস np n - 1, এই যে ফর্মুলাটা আছে, আর npn equal to x pn ড্যাশ মাইনাস p n - 1 ড্যাশ, এই দুটো একসাথেই রয়েছে দেখতে পাবে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য, ভিবিআই এইটা রেকারেন্স ফর্মুলা। আর বইয়ের উদাহরণের হচ্ছে 1, 2 2, 3, এই তিনটে অঙ্ক আমি আপাতত দিয়েছি। মোটামুটি এতটা দিলে লেজেন্ডার থেকে তোমরা অনেকটাই কভার করলে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে গেল। বাট আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু সাজেশান, স্ট্র্যাটেজি ওয়াইজ করছি, অল্প দিন বাকি সেইখানের জন্য দিচ্ছি। বাট এটা পুরোই নির্ভর করবে মানে ম্যাকআউটের ওপর, কোনো ভরসা নেই ম্যাকআউটের টিচারদের ওপর, তারা কীরকম কী প্রশ্ন করলো কোনো ভরসা নেই। তো আমাদের পরীক্ষার আগে কিছুটা সাজেশান বা স্ট্র্যাটেজি দেখে যেতে হয়। তো আমরা এইগুলো দেখে যেতে পারি, কারণ এগুলো মোটামুটি আগের বছর এগুলোর উপর ফোকাস করা হয়নি, তার আগে করা হয়েছে, সেই হিসেবে ভিত্তি করে আমাদের বানানো হয়েছে। তো এই গেল হচ্ছে তোমাদের সেকেন্ড পোর্শান। আমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে। তো কমপ্লেক্স অ্যানালাইসিস লাস্ট পোর্শান অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শান। এবং কমপ্লেক্স অ্যানালাইসিস, কমপ্লেক্স মানে কি জটিল, জটিল অ্যানালাইসিস মানে জটিল রাশি অ্যানালাইসিস, তো শক্ত। বাট কমপ্লেক্স অ্যানালাইসিস হচ্ছে এদের মধ্যে, এই তিনটের মধ্যে সবচেয়ে সোজা। কিন্তু সোজা হলেও এই জিনিসটা হচ্ছে কি সব কিছুর সাথে ইন্টার কানেক্টেড। মানে আমি যদি এইখানে বলছি, এইখানে যদি আমি দেখি প্রথম পোর্শান কমপ্লেক্স অ্যানালাইসিসে কী আছে, লিমিট, কন্টিনিউটি, অ্যানালিটিক ফাংশান। অ্যানালিটিক ফাংশানটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, থিওরেমস, এক্সাম্পল। অ্যানালিটিক ফাংশানের সাথে ইন্টার কানেক্টেড হচ্ছে কচি রিম্যান ইকুয়েশান। যদি বলে অ্যানালিটিক ফাংশান দেখো, একটা ফাংশানকে দেখাতে হবে এটা ওই কচি রিম্যান ইকুয়েশান স্যাটিসফাই করছে। আবার যদি বলে যে একটা ফাংশান তোমাদের বলে দিল হচ্ছে কচি রিম্যান ইকুয়েশান স্যাটিসফাই করছে কিন্তু অ্যানালিটিক নয়, এরকমও প্রশ্ন অনেক আসে। তো এই দুটো ইন্টার কানেক্টেড, ঠিক আছে। তো লিমিট, কন্টিনিউটি এগুলো একটু দেখে নেবে। লিমিট বার করতে দিল, কন্টিনিউটি বার করতে দিল, অ্যানালিটিক ফাংশান, কচি রিম্যান ইকুয়েশান প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই দুটো হয়ে যাওয়ার পর এই অ্যানালিটিক কচি রিম্যানের পর আসবে হারমোনিক ফাংশান। হারমোনিক ফাংশান খুব সোজা এবং এটাও এদের উপর ইন্টার কানেক্টেড। আবার মিললে থমসন মেথড, ঠিক আছে। তো এই পোর্শনটাই হচ্ছে এই সবকটার সাথে ইন্টার কানেক্টেড। এবং খুব ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এইগুলো, অ্যানালিটিক, কচি রিম্যান, হারমোনিক এবং মিললে থমসন মেথডটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কতগুলো কভার করবে আমরা তো ওরকম বলে দিতে পারি না ভবিষ্যৎবাণীর মতন যে এটাই আসবে এটাই আসবে, ঠিক আছে। সাজেশান হিসেবে বলতে পারি যে নর্মাল এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তো যেগুলো WBUT মার্ক একাধিকবার রয়েছে, মানে 2-3টে সাল রয়েছে দেখলে, সেগুলো প্লাস আগের বছর আসেনি, সেগুলো কিন্তু এই পরীক্ষার জন্য ভিভিআই মানে খুব ইম্পর্টেন্ট। WBUT মার্ক যেগুলো থাকবে সেগুলো তোমরা ট্রাই টু কভার চেষ্টা করবে, 60 to 70% কভার করার চেষ্টা করবে। এটাকে তোমাদের কভার করতে হবে, নইলে কিন্তু নামবে না। আচ্ছা, নেক্সট তোমরা দেখতে পাবে আরও এগুলো দিয়ে রাখছি যেহেতু রয়েছে। কনফর্মাল ম্যাপিং, কনফর্মাল ম্যাপিংয়ের এক্সাম্পল 2, 3 দুটো উদাহরণ দেখলেই হবে। নেক্সট হচ্ছে কচিস ফর্মুলা, এগুলোও খুব ইম্পর্টেন্ট। কচিস থিওরেম, কচি গৌরসাট থিওরেম, কচি ইন্টিগ্রাল ফর্মুলা, কনসেপ্ট ক্লিয়ার করবে, 3 to 5 কোশ্চেন সলভ করবে, ঠিক আছে। এগুলো করবে কি, ইউটিউবে সার্চ করবে যে কমপ্লেক্স অ্যানালাইসিস ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স প্লেলিস্ট, তোমাকে 10-12খানা ভিডিও দিয়ে দেবে 20-25 মিনিটে। একটা করে টপিক তুলবে, জিনিস ক্লিয়ার করবে, বইয়ের মধ্যে 2 থেকে 3টে অঙ্ক প্র্যাকটিস করবে, চ্যাপ্টার ক্লোজড, এরকম করে একটা লিস্ট বানাবে একটা পাতার মধ্যে, ঠিক আছে। দিয়ে একটা করে ভিডিও দেখলে, 2-3টে অঙ্ক সলভ করলে, রাইট মেরে দিলে,
এইভাবে তোমরা যতগুলো রাইট মেরে শেষ করতে পারবে, কভার করতে পারবে, তবে নামবে। যারা অলরেডি করে এসছো তাদের জন্য তো কিছু না, তারা প্র্যাকটিস করলে নেমে যাবে। যারা করোনি তারা চেষ্টা করো যে যতটা সম্ভব কভার করা, যে যত বেশি করতে পারবে সে তত বেশি পাবে, ঠিক আছে? আচ্ছা, তো কচিস থিওরেম এটা তো বললাম। টেলর্স থেকে এই দুটো অঙ্ক মোটামুটি খুব ইম্পর্টেন্ট, যে এফ জেড ইকুয়াল টু সাইন জেড অ্যাবাউট জেড ইকুয়াল টু π/4, আর এফ জেড ইকুয়াল টু z+1/z-3 ইন্টু z-4 অ্যাবাউট জেড ইকুয়াল টু 2। এই দুটো টেলর্স থেকে খুব ইম্পর্টেন্ট। টেলর্স এক্সপ্যানশান। লরেন্ট এক্সপ্যানশান থেকে কোনটা ইম্পর্টেন্ট? লরেন্ট এক্সপ্যানশান থেকে এফ জেড ইকুয়াল টু 1/z-1 z-2, ঠিক আছে, ওভার জেড মড জেড ইকুয়াল টু 1 মড জেড ইকুয়াল টু 2। এটা লরেন্ট থেকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, এবারে কমপ্লেক্স অ্যানালাইসিসের কোন পোর্শনটাকে টার্গেট করতে পারে বলে সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে, সেটা হলো লাস্ট পোর্শন। দিস ইজ বিবিআই পোর্শন, কারণ এই পোর্শনটা থেকে আগের বার অতটা ফোকাস করেনি, ফোকাস করেছিল প্রথম দিকটা থেকে, মানে এই দিকটা থেকে। বাট প্রথম দিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এখানে বলা যায় না যে কোনটা থেকে কোনটা দেবে, সবকটার সাথে ইন্টারকানেক্টেড। তাও এই পোর্শনটা লাস্টের দিকে যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা থেকে কিন্তু আগের বার খুব একটা আসেনি, তার আগের বছরগুলো দেখবে এইখান থেকে খুব এসেছিল। তো এইখানে পোল, রেসিডিউ এগুলো খুব সোজা। জিরো অফ অ্যান অ্যানালিটিক ফাংশান, সিঙ্গুলারিটিজে আছে এসেন্সিয়াল সিঙ্গুলারিটি, এগুলো কিন্তু একটা জিনিসটা জানলে আর একটা দুটো এক্সাম্পল করলে একদম বেরিয়ে যাবে, খুব সোজা এগুলো হয়। যেটা জানতে হবে খুব ভালো করে, এই যে কনটাওয়ার ইন্টিগ্রেশন, হ্যাঁ, এটা আমি এখানে দাগাইনি, আমি এটা দাগিয়ে রাখছি এখানে। এই কনটাওয়ার ইন্টিগ্রেশনটা কিন্তু এবারে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা দুটো প্রবলেম সলভ করতে দিলে অবাক হব না। তো বইয়ের এক্সাম্পলগুলো দেখবে আর প্রিভিয়াস ইয়ার সলভ, বইয়ের এক্সাম্পল অ্যান্ড প্রিভিয়াস ইয়ার সলভ। তো এটা করলে মোটামুটি কমপ্লেক্স অ্যানালাইসিস গেল। তো পুরোটাই দিলাম, ঠিক আছে, পুরোটাই দিলাম। আচ্ছা, এতগুলো দেখে অনেকেই ঘাবড়াচ্ছ, তো আমি এখানে ছোট্ট করে একটা নাম্বার সিস্টেমটা দিয়ে রাখছি, আগের ভিডিওতেও দিয়েছি। তোমাদের সিএ আর অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, এর উপর থাকে মোটামুটি 30 নাম্বার। এই 30-এ যারা মোটামুটি 22 to 25 যারা পেয়ে গেছো, তারা বুঝতেই পারছো যে মোটামুটি তোমাদের লিখিত পরীক্ষায় যদি রিটেনে, মানে এই রিটেনে তোমরা যদি, ঠিক আছে, যে যদি কত বলি, যদি 25+ বা 30+ যদি স্কোর করতে পারো 70-তে, এত প্রশ্ন থাকবে, এত কিছু রয়েছে, 25+ বা 30+, তাহলেই তোমাদের মোটামুটি 50 নাম্বার উঠে যায়, 50 নাম্বার মতন উঠে যায়, ঠিক আছে, 50 নাম্বার উঠে যায়। তো তোমরা তো এবার ধরো কেউ ধরো 100-এ 80 টার্গেট করবে, তো কেউ ধরো, বাট এখানে পড়াশোনা কিন্তু, এটা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা, ঠিক আছে, তো এখানে কিন্তু মানে সবাই মানে এতটা কমপ্লিট করা সহজ নয় 2.5 মাসের মধ্যে। তো তোমরা কভার করার চেষ্টা করো, যতটা কভার করার চেষ্টা করো, এই নাম্বারটাকে আনার চেষ্টা করো 25 to 30, যেখানে থাকো। কারণ এখানে তোমাদের নাম্বার তোলা আছে, যার তোলা নেই সে তো গেল ভোগ কাটটা, যার তোলা আছে বেশিরভাগেরই তোলা আছে, এখানে নাম্বার উঠিয়ে দেয়, সিএপিএ, হাতে লেখা প্রজেক্টের নাম্বার, অ্যাটেন্ডেন্স, এসবে এখানে 20-র ওপর নাম্বার মোটামুটি থাকা সবারই মোটামুটি থাকে, না থাকে তো খুব অসুবিধা হয়ে যায়। তো রিটেনে মোটামুটি 25 to 30 নাম্বার তুললে হয়ে যায়। তো এইটা চেষ্টা করো, এটা তোমাদের সাজেশান। অঙ্কগুলোও বলে দিলাম কোন অঙ্কগুলো কী করতে হবে, ভিডিও দেখে করবে। আর যে কোনো দুটো পোর্শন করার চেষ্টা করো। পরীক্ষা সামনে চলে এলো, তো অল দ্য বেস্ট। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, অল দ্য বেস্ট স্টুডেন্টস ফর ইউর আপকামিং এক্সাম। গুড বাই টু অল।